চট্টগ্রামের আনোয়ারাকে আইডেন্টিফাই করা হয়েছে প্রায় ৬০০। বাংলাদেশের সার্বভৌমত্ব বিপন্ন হয় এমন বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছিল পতিত আওয়ামী লীগ সরকার। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত ঠিক যেইভাবে চেয়েছিল ঠিক সেভাবেই নিজেদের স্বার্থ উপেক্ষা করা হয়েছে বারবার। অর্থনৈতিক উন্নয়নের নামে বাংলাদেশের নিরাপত্তাও বিসর্জন দেওয়া হয়েছিল। ঠিক তেমনই একটা প্রকল্পের নাম চট্টগ্রামের মিরসরাইয়ের ইকোনমিক জোন, যেটা ভারতকে দিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু অবশেষে এই প্রকল্প বাতিল করা হয়েছে, যেটা সারা দেশের মানুষের দাবি ছিল। ২৪-এর গণ অভ্যুত্থানের পর থেকে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক জোড়াতালি দিয়ে চলছে। একের পর এক অসহযোগিতা করে যাচ্ছে এখন এই প্রতিবেশী দেশটি। কারণ একটাই, গেল ১৭ বছরের মতো আর ভারতের সেবাদাস নয় বাংলাদেশ। বাংলাদেশ এখন ভারতকে প্রশ্ন করে, চোখে চোখ রেখে কথা বলে, হাই কমিশনারকেও তলব করে। পাল্টা প্রতিক্রিয়া জানায় বাংলাদেশ। একটি স্বাধীন দেশের আচরণ এমনটাই হওয়া উচিত নয়। বাংলাদেশ সীমান্তে এমন অনেক প্রজেক্ট হতে দেয়নি যা তাদের বিরুদ্ধে যায়, হুমকিতে পড়ে। অন্তত শেখ হাসিনার আমলে এমনটাই হয়েছে, যেমন লালমনিরহাট এয়ারবেজ। প্রিয় দর্শক, আজ আমরা আলোচনা করব সেই চট্টগ্রামের মিরসরাইয়ের ইকোনমিক জোন নিয়ে, এবং সেটি অবশেষে ডক্টর ইউনূস সরকার বাতিল করে দিয়েছে এবং সেখানে ডিফেন্স ইকোনমিক জোন তৈরি হওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। আর এটি ভারতের সীমান্তের কাছাকাছি অঞ্চল চট্টগ্রামের মিরসরাই। আপনারা হয়তো জানেন, এই অঞ্চলে একটি অর্থনৈতিক অঞ্চল বা ইকোনমিক জোন স্থাপন করতে বাংলাদেশের সঙ্গে গেল সরকারের সময় চুক্তি করেছিল ভারত। নতুন খবর হলো, ডক্টর ইউনূস সরকার এসে ভারতের সেই পরিকল্পনায় পানি ঢেলে দিয়েছেন। সরকার সেই চুক্তি বাতিল করে সিদ্ধান্ত নিয়েছে কোনো ইকোনমিক জোন হবে না, মিরসরাইয়ের ওই অঞ্চল হবে বাংলাদেশের ডিফেন্স ইকোনমিক জোন, হবে বাংলাদেশের নিজস্ব সামরিক অর্থনৈতিক অঞ্চল। আর একটু পরিষ্কার করে বললে, মিরসরাইয়ে বাংলাদেশ এখন থেকে উৎপাদন করবে যুদ্ধাস্ত্র ও প্রতিরক্ষা বিষয়ক বিভিন্ন সামগ্রী। দুর্দান্ত এক সিদ্ধান্ত নয় কি? নিশ্চয়ই। এই প্রজেক্ট সফল হলে বাংলাদেশের সামরিক খাতে অভূতপূর্ব এক উন্নতি ঘটবে। বর্তমান বিশ্বে যে কোনো দেশের জন্য নিজস্ব অস্ত্র ও সামরিক সরঞ্জাম উৎপাদনের সক্ষমতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে দেশের যত বেশি গোলা বারুদ ও ট্যাঙ্ক মজুদ আছে, সেই দেশকে ততটাই সমীহ করে বিশ্ব, বিশেষ করে পার্শ্ববর্তী দেশ তো বটেই। ডক্টর ইউনূসের মেয়াদের ঠিক শেষ সময়ে এসে ভারতের বিরুদ্ধে যে সিদ্ধান্ত নিল, এটি নিশ্চিতভাবে বলা যায় তার আরেকটি মাস্টার ব্লাস্টার স্ট্রোক। বল সীমানা পেরিয়ে আছড়ে পড়বে প্যাভিলিয়নে, সেই বার্তাটাই দিয়েছেন বিডা ও বেইজা নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। তিনি জানিয়েছেন, দেশের স্বনির্ভরতার জন্যই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। মিরসরাই সাকসেসফুল হলে বাংলাদেশের নিজ দেশের অস্ত্র ভাণ্ডার হবে অনেক সমৃদ্ধ। পাশাপাশি আসবে বৈদেশিক মুদ্রাও, কারণ পৃথিবী জুড়ে সামরিক দ্রব্যের প্রচুর চাহিদা আছে। সেই পরিকল্পনা মোতাবেকই এগুচ্ছে বাংলাদেশ সরকার। সামরিক দ্রব্য উৎপাদন ও বিনিয়োগ প্রসঙ্গে আশিক চৌধুরী বলেছেন, বাংলাদেশের সঙ্গে বিভিন্ন দেশের সম্পর্ক ভালো, তাদের সঙ্গে আলোচনা এরই মধ্যে শুরু হয়েছে। চাহিদা অনুযায়ী উৎপাদনে জোর দেওয়া হবে। প্রিয় দর্শক, এবার জেনে নেই কেন মিরসরাইয়ে ওই অঞ্চলের প্রতি তীক্ষ্ণ নজর ছিল ভারতের, কেন সেখানেই অর্থনৈতিক জোন গড়তে চেয়েছিল এই প্রতিবেশী দেশটি। ভারতকে রামপালের জায়গা প্রস্তাব করা হয়েছিল, কিন্তু মিরসরাইয়ে যত আগ্রহ ভারতের, কেন? সে প্রশ্নের আগে খেয়াল রাখতে হবে এই জায়গাটি কোথায়। জানা গেছে, মিরসরাইয়ে প্রস্তাবিত সেই জায়গাটি প্রায় ৮৫০ একরের, জেলের ভেতরে অবস্থিত। সেটির এক পাশে বঙ্গোপসাগরের বিস্তীর্ণ উপকূল, আরেক পাশে ঢাকা চট্টগ্রাম হাইওয়ে। এই জায়গাটি থেকে ভারতের ত্রিপুরার দূরত্ব মাত্র ২৫ কিলোমিটার। প্রিয় দর্শক, আপনারা নিশ্চয়ই বুঝতেই পারছেন কেন রামপালের জায়গা না নিয়ে এই জায়গায় হাত দিয়েছিল ভারত। জায়গাটি গেল বছরের জুন মাস পর্যন্ত ভারতীয় অর্থনৈতিক অঞ্চল হিসেবে প্রস্তাবিত ছিল। ২০১৭ সালের এপ্রিলে শেখ হাসিনা দিল্লি সফরে গিয়ে সেবাদাসী হওয়ার নমুনাটি দেখিয়েছিলেন। মিরসরাইয়ের ৮৫০ একর জমি দেন ভারতের আদানি গ্রুপকে। ২০১৯ সালে বেইজা ও আদানি গ্রুপ একটি সমঝোতা স্মারক সই করে। ২০২২ সালে আবার একটি জয়েন্ট ভেঞ্চার
চুক্তিও স্বাক্ষরিত হয়। শুধু জায়গাই দেয়নি শেখ হাসিনা, শর্ত শুনলে মাথায় হাত যে কারো উঠবে। শর্ত ছিল প্রকল্পের যন্ত্রাংশের ৬৫% ভারত থেকেই কিনতে হবে, আর সব উন্নয়ন কাজও করবে ভারতীয় প্রতিষ্ঠান। বাংলাদেশের প্রতিষ্ঠান সেখানে কোনোভাবেই অংশ নিতে পারবে না, এমনকি শ্রমিকরাও আসবে ভারত থেকে। অর্থাৎ শেখ হাসিনা ওই সিদ্ধান্ত ও চুক্তিতে বাংলাদেশের ভৌগোলিক নিরাপত্তার গুরুত্বপূর্ণ অংশ চলে যাচ্ছিল অন্য এক দেশের হাতে। বেজার এক কর্মকর্তা হাসিনার সেই চুক্তি নিয়ে ক্ষোভও ছেড়েছিলেন। তিনি বলেছিলেন, এই প্রকল্পে বাংলাদেশের কোনো অধিকার রাখা হয়নি। আমরা প্রশ্ন করতে পারবো না কী ধরনের কার্যক্রম চলবে এখানে। তাহলে প্রশ্ন আসে, শেখ হাসিনা সরকারের সেই চুক্তি কি আদৌ অর্থনৈতিক অঞ্চল গড়ার লক্ষ্য ছিল, নাকি নেপথ্যে ছিল একটি দেশের ভেতরে আরেকটি দেশের কর্তৃত্ব স্থাপনেরই ছক? এই বিষয়টির বিরুদ্ধে বক্তব্য দিয়েছিলেন বীর মুক্তিযোদ্ধা ও সামরিক বিশ্লেষক মেজর অবসরপ্রাপ্ত মোহাম্মদ মোস্তফাও। শুধু ক্ষমতায় টিকে থাকার হীন মানসিকতা থেকে শেখ হাসিনা ভারতকে এই বিপুল পরিমাণ জমি বিনামূল্যে দিয়েছেন বলে মন্তব্য ছিল তার। তিনি জানিয়েছিলেন, এই প্রকল্পে বাংলাদেশের কোনো স্বার্থ খুঁজে পাওয়া যায়নি, পুরো প্রকল্পটি ভারতের একতরফা স্বার্থে করা। তার অভিযোগ ছিল, বঙ্গোপসাগর লাগোয়া যে জায়গাটি আদানিকে দেয়া হয়েছে, সেখানে ভারত কী কাজ করবে তা নিয়ে আমাদের কোনো প্রশ্ন করা কিংবা তদারকি করার সুযোগ রাখা হয়নি। বিশ্লেষণে অধ্যাপক মাহবুবুল্লাহ বলেছিলেন, মিরসরাইয়ের ওই অঞ্চল বাংলাদেশের পেটের মধ্যে একখণ্ড ভারত। আমাদের জাতীয় নিরাপত্তা বিপন্ন হওয়ার ঝুঁকি তৈরি হয়েছে। প্রিয় দর্শক, আমরা একটু মানচিত্রে নজর দিই। চট্টগ্রাম, কক্সবাজার, পার্বত্য চট্টগ্রামের যাতায়াতের গেটওয়ে হলো এই মিরসরাই। মিরসরাইকে বিচ্ছিন্ন করতে পারলে রাজধানী থেকে বিচ্ছিন্ন করে ফেলা যাবে বৃহত্তর চট্টগ্রাম ও পার্বত্য অঞ্চলকে। সেই হিসাবে মিরসরাইকে বলা হয় বাংলাদেশের চিকেন নেক। ঠিক যেমন শিলিগুড়ি ভারতের 7 সিস্টার্সের চিকেন নেক, তেমনি বাংলাদেশেরও চিকেন নেক এই মিরসরাই। ভৌগোলিক বাস্তবতায় মিরসরাইয়ের কতটা স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য সেটি বলার কোনো অবকাশ নেই। মিরসরাইকে হারানো মানে চট্টগ্রাম, রাঙামাটি, বান্দরবন, খাগড়াছড়ি এসবই হারানো। অন্তর্বর্তী সরকার দেশকে বাঁচালেন ভারতের আগ্রাসন থেকে, সেই হারানো সংজ্ঞা থেকে। হাসিনার চুক্তি বাতিল হলো। এখন বেজার মাস্টার প্ল্যানে সামরিক অর্থনৈতিক অঞ্চল হিসেবে অন্তর্ভুক্ত হবে মিরসরাইয়ের সেই 850 একর জমি। এবার বড় প্রশ্ন, ওই সামরিক অর্থনৈতিক অঞ্চলে কী ধরনের অস্ত্র ও পণ্য উৎপাদন হবে এবং কারা বিনিয়োগ করতে পারে? বিডা ও বেজা নির্বাহী চেয়ারম্যান জানিয়েছেন, কী ধরনের অস্ত্র উপকরণ তৈরি হবে সেটা এখনই বলা যাচ্ছে না, কারণ এই বিষয়টি নির্ভর করছে সক্ষমতা, প্রয়োজন ও আন্তর্জাতিক চাহিদার উপর ভিত্তি করে। অর্থাৎ বিভিন্ন দেশ তাদের চাহিদা দেবে, বাংলাদেশ তার যোগান দেবে অর্থের বিনিময়ে। বিষয়টি ঘটবে মুক্ত বাণিজ্য অর্থনৈতিক স্টাইলে। মিরসরাইয়ের প্রজেক্ট ছাড়াও বেজার গভর্নিং বডির সভায় দেশে মুক্ত বাণিজ্য অঞ্চল করার ওপর জোর দেওয়া হয়। এ বিষয়ে আশিক চৌধুরী জানিয়েছেন, বর্তমানে বাংলাদেশে কোনো মুক্ত বাণিজ্য অঞ্চলের ধারণা কার্যকর নেই। প্রাথমিকভাবে চট্টগ্রামের আনোয়ারায় প্রায় 600 থেকে 650 একর জমির উপর একটি মুক্ত বাণিজ্য অঞ্চল গড়ে তোলার পরিকল্পনা চলছে। এ বিষয়ে নীতিগত অনুমোদন পাওয়া গেছে। সব কিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে চলতি বছরের শেষ নাগাদ এটি বাস্তবায়নের প্রাথমিক অবস্থানে পৌঁছানো সম্ভব। আরও একটি দুর্দান্ত সিদ্ধান্ত নিয়েছে বেজা, তা হলো কুষ্টিয়া চিনিকলকে বেজার সঙ্গে যুক্ত করে এই জায়গাটিকে একটি শিল্প পার্ক করার বিষয়ে নীতিগত অনুমোদন দেওয়া হচ্ছে। এতে কী লাভ? আশিক চৌধুরী বলেছেন, 200 একরের চিনিকলটিতে গ্যাস, বিদ্যুৎ ও সড়ক অবকাঠামো সুবিধা আছে, ফলে বিনিয়োগকারীদের প্রাথমিক অনেক সমস্যা এরই মধ্যে সমাধান করা আছে। জায়গাটিকে সহজে ব্যবহার করা যাবে। তবে বড় একটা প্রশ্ন হলো দর্শক, আগামী কয়েকদিন পরে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এই নির্বাচনের পর যে নির্বাচিত সরকার আসবে, তারা এই প্রকল্পটিকে আসলে কতদূর এগিয়ে নিয়ে যেতে পারে, সেটি আসলে বড় প্রশ্ন। এই বিষয়টি নিয়ে আপনি মন্তব্য জানাতে পারেন আমাদের। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরের পর্বে। প্রফেশনাল স্টুডিও খুঁজছেন? ঢাকার প্রাইম লোকেশন নয়াপল্টনে দেশ সমাচার স্টুডিও আপনার কন্টেন্ট প্রোডাকশনের নির্ভরযোগ্য ঠিকানা। এখানে পাবেন
4K ক্যামেরায় মাল্টি অ্যাঙ্গেল রেকর্ডিং, আছে গ্রিন ও ব্ল্যাক স্ক্রিন সেটআপ, উন্নত মানের মাইক্রোফোন ও সাউন্ড প্রুফ ভয়েস ওভার বুথ। আপনার পছন্দ মতো স্টুডিও ডিজাইন করার সুযোগও থাকছে। হযরত শাহজালাল নিউজ কন্টেন্ট, টক শো, ইন্টারভিউ বা পডকাস্ট যা কিছুই করেন এখানে পাবেন প্রফেশনাল সেটআপ আর ফুল এডিটিং সাপোর্ট। আপনার চাহিদা অনুযায়ী বুক করতে পারেন আজই। কল কিংবা হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 017202106557। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ও ফেসবুক পেজ।